স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার যাচ্ছি পুরো খবরে। তুমুল নাটকীয়তার মাঝে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত হলো চেম্বার আদালতে। সোমবার দুপুরে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা বাতিলের চ্যালেঞ্জের শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন স্থগিত করেন। 1 ঘণ্টারও কম ব্যবধানে সেই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে নির্বাচন পরিচালনা ও প্রচারণা কার্যক্রমে আর আইনি কোনো বাধা থাকলো না, জানিয়েছেন আইনজীবী। ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। সকালে জানা যায় গুরুত্ব বিবেচনায় একদিন এগিয়ে সোমবার দুপুরেই হবে শুনানি। বেলা 2:30টার দিকে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুরু হয় শুনানি। রিটকারীর আইনজীবী বলেন, ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে ঢাবির নির্বাচনী ট্রাইব্যুনাল। ছাত্রলীগের রাজনীতি করেও ফরহাদের জিএস পদের প্রার্থিতা বৈধ করাকে আইনের দৃষ্টিতে দ্বিমুখী আচরণ বলে উল্লেখ করেন তিনি। পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। তিনি বলেন, এসএম ফরহাদ ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিনা এটি অমীমাংসিত বিষয়। এ সময় 2019 সাল থেকে ফরহাদ ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত এ সংক্রান্ত তথ্য প্রমাণ তুলে ধরা হয়। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। একই সঙ্গে ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। সঙ্গে সঙ্গেই এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন চেম্বার আদালত। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এবং যে যেখানে প্রচারণা করছেন, নির্বাচনের যে যেখানে প্রতিযোগিতা করছেন তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই। মঙ্গলবার এই বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ঢাবি ক্যাম্পাসে। পরে চেম্বার আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেন নির্বাচনমুখী ঢাবি শিক্ষার্থীরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রচারণার মধ্যেই 30 অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় হাইকোর্ট। তারপর বিক্ষোভে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগ করেন ডাকসু নির্বাচন বানচালে গভীর ষড়যন্ত্র চলছে। তবে কোনো টালবাহানা নয়, যে কোনো মূল্যে ডাকসু নির্বাচন ঘোষিত সময়ে হতে হবে বলেও সতর্ক করেন শিক্ষার্থীরা। যদিও পরে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। নির্বাচনী হয় উচ্ছ্বসিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎই যেন কালো ছায়া। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে ফাহমিদা আলমের রিটের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে প্রার্থী এবং শিক্ষার্থীরা। নির্বাচন বানচাল করতে আদালতে রিট করা হয়েছে বলে অভিযোগ তাদের। দাবি করেন, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে 9 সেপ্টেম্বর। আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন, তাকে রেখে আপনি যে ফাঁক ফোকর রেখেছেন সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন পরাজস্য শক্তি বিভিন্নভাবে নিচ্ছে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। আজকে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে যে হাইকোর্ট সিদ্ধান্ত নিতে পারে না। শিক্ষার্থীদের এত বছর ধরে জুড়ে থাকা তাদের যে অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, সেই ডাকসুকে বানচাল করা যাবে না। অবশ্য নির্বাচন স্থগিতের আধা ঘন্টার মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন চেম্বার আদালত। ফলে আপাতত আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই। একই সঙ্গে চলবে প্রার্থীদের প্রচারণাও। এর আগে সোমবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালান প্রার্থীরা। রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন থেকে
বিভিন্ন দলের প্রার্থীদের নিয়ে প্রচারণা করা হচ্ছে। বিভিন্ন উপদেষ্টারা আমরা দেখছি একটি নির্ধারিত ছাত্র সংগঠনের বিপি প্রার্থীকে নিয়ে প্রচারণা করছে। এটা কিন্তু তার মানে বুঝতে হবে যে এখানে রাষ্ট্রের পক্ষ থেকে একটি বায়াসনেস তৈরি হয়েছে। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হই, তাহলে আমার ইচ্ছা তাদের যে সুপ্ত প্রতিভাটা আছে এই সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য একটা ধারাবাহিক কার্যক্রম শুরু করব, যেটার নাম আমি দিয়েছি ডাকসু ট্যালেন্ট হান্ট। এদিন মধুর ক্যান্টিনে নিজেদের 36 দফা ইশতেহার ঘোষণা করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। 1 নম্বর হচ্ছে আমাদের কমিটমেন্ট নিরাপদ ক্যাম্পাস, 2 আবাসন সংকটের সমাধান, 3 নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, 4 চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার। আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী হব আমরা, এবং এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। অন্যদিকে আচরণবিধি ভঙ্গের বিষয়ে সব প্রার্থীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে 8 থেকে 10 সেপ্টেম্বর বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা। বিধি লঙ্ঘনজনিত বিষয়গুলো দেখার জন্য কমিশন থেকে আমার নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আমি 26 তারিখ রাতের এই চিঠি পাওয়ার পর থেকে আচরণবিধি সংক্রান্ত যত অভিযোগ আসছে সেই অভিযোগগুলো আমলে নিয়ে আমি ব্যবস্থা গ্রহণ করছি। হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। সব মিলিয়ে দুপুরের পর থেকে ক্যাম্পাস জুড়ে ক্ষোভ বিক্ষোভ। তারপরেও যথাসময়ে নির্বাচন চান আশাবাদী শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ডাকসু নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন 2025 উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানান, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত ডিএমপি। যারা নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির মূল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেই কথা বলেন তিনি। বলেন, জনসমর্থন পেয়ে ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল থেকেই নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে। সোমবার বেলা 11টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। তার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠের পাশাপাশি করেন বিশেষ মোনাজাত। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা হলেও বিপুল মানুষের সমর্থন থাকায় চক্রান্তকারীরা সফল হয়নি। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি পাখির মতো উচ্চবিহার এই আদর্শকে নিয়ে, জিয়া রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। মির্জা ফখরুল বলেন, 2026 সালে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। আগামী ফেব্রুয়ারি মাসে 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার কমিটিগুলো, কমিশনগুলো, সেই সংস্কার বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে। দলের জন্মদিনের সমাধিতে একে একে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। প্রিয় নেতাকে স্মরণ করেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে 15 বছরের যে আশা আকাঙ্ক্ষা, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনকে ইনশাল্লাহ আমরা সফলভাবে শেষ করব। ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলে আমরা মনে করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল, সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন ঘটবে বলে আমরা মনে করি। নেতাকর্মীরা মনে করেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে গেলে পথ হারাবে না বিএনপি। নানা চড়াই উতরাই পেরিয়ে
48 বছরে পা দিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি। গত 19 বছর ক্ষমতার বাইরে থাকলেও দলটির নেতারা মনে করছেন বিএনপির জনপ্রিয়তা একটুও কমেনি। তারা বলছেন আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গেলে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়বে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে জনদুর্ভোগের কথা মাথায় রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিএনপির আগামীকালের র্যালি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে মজাপুকুর, খাল, নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা এটা দিয়েছি এই কারণে যে একটা র্যালির মধ্যে দিয়ে যখন র্যালিটা হয় মোটামুটি গোটা শহর স্তব্ধ হয়ে যায়, এতে মানুষের প্রচণ্ড দুর্ভোগ হয়। এই দুর্ভোগের কথা চিন্তা করেই আগামীকাল আমরা র্যালির যে কর্মসূচি সেটা আমরা বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা এখন খাল, নদী, নালা যেগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করা, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের বৈঠক ঘিরে রাজনীতিতে চলছে নানা আলোচনা। আইন উপদেষ্টা জানান বৈঠকটি রুটিন কাজ, দেশে জরুরি অবস্থা বা সরকার পরিবর্তনের বিষয়টিকে গুজব বলেছেন আইন উপদেষ্টা। জানান ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। এর আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আইন উপদেষ্টা। গত কয়েকদিন থেকে দেশের রাজনীতি আবার উত্তপ্ত, আবারও প্রশ্ন নির্বাচন হবে তো। এমন পরিস্থিতিতে রোববার প্রধান উপদেষ্টার 3 রাজনৈতিক দলের সাথে বৈঠকে নতুন প্রশ্নের ঢালপালার মধ্যেই সোমবার সকালে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের বৈঠক, যাকে ঘিরে রাজনীতির অলিগলিতে ছড়ায় জরুরি অবস্থা ও কেয়ারটেকার সরকার নিয়ে নানা গুঞ্জন। সোমবার সচিবালয় এসব আলোচনা সমালোচনাকে স্রেফ গুজব বললেন আইন উপদেষ্টা। জানান রাষ্ট্রপতির ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের এসব সাক্ষাৎ রুটিন কাজ। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই, এটা হচ্ছে আমার বক্তব্য। আর আর্মি চিফ অবশ্যই এখন পর্যন্ত তো অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করে, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন, তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই জানিয়ে আইন উপদেষ্টা জানান ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ সরকার। আমাদের রাজনৈতিক দল যারা আছেন, আপনার জুলাই গণ অভ্যুত্থানে যারা পক্ষে শক্তি আছেন, এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে, মতবিরোধ শেষও হয়েছে, আপনারা দেখেছেন। তো ওনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে। সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং আইএসপিআর থেকে। গত 20 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত সেনাপ্রধানের 3 সফর এবং বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকার বিষয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর কমিশন। নির্বাচন কমিশনে প্রথমবারের মতো আসলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ঘণ্টাখানেক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে। বৈঠক শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্রকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে, তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে সাফ জানান তিনি। যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সমর্থন করে না, শুধুমাত্র বাংলাদেশের মানুষ ও গণতন্ত্রের জন্য কাজ করবে যুক্তরাষ্ট্র। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।
এ সময় কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান সিইসি। বলেন, নির্বাচনের সময় সবাই ভোট দিতে নিজ এলাকায় চলে যায়, ফলে অনেক মানুষ একসাথে মব সৃষ্টি করতে পারবে না। ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহরে খালি হয়ে যায়। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে বলে আশা সিইসির। জানান, সবাইকে সঙ্গে নিয়ে নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচন করার সর্বাত্মক চেষ্টা করছে ইসি, যেন কেউ কমিশনকে দোষারোপ করতে না পারে। নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো ব্লেম না আসে। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। সরকার 95% সরকারের সহযোগিতা নিয়ে সুন্দর একটা ইলেকশন উপহার দেওয়া, যেটা আমরা দেওয়ার চেষ্টা করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ থাকলেও নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদী নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। বসুন্ধরা আবাসিক এলাকায় ভেস্ট বা পোশাক সিন্ডিকেটের কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়েছেন রিকশা চালকেরা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে মেহনতি মানুষগুলো আপনাকে আমাকে নিয়ে বেড়ায়, ভেস্টের নামে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে বছরে কোটি কোটি টাকার বাণিজ্য গড়ে তুলেছেন গ্যারেজ মালিকরা। দর্শক, রিকশা চালকদের দুঃসহ জীবন আর প্রভাবশালীদের কারসাজি, সবকিছু নিয়েই দেখুন নিউজ 24 টেলিভিশনের বিশেষ প্রতিবেদন। মানুষ মানুষকে বয়ে নিয়ে যায়, এমন অমানবিকতা পৃথিবীতে আর আছে কি? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ তার শরীরের শক্তি দিয়ে মানুষ টেনে বেড়ায়, তারপরও তাদের দুবেলা ঠিকমতো খাবার জোটে কি? গাড়ির জমা হলো 130 টাকা, এটা হলো 230, 360 টাকা। জল একটু কম টম বাজার বুঝে কম কোনো লাগে আর কি। 50 টাকা মাছ কিনে মনে হয় যে 200 দেখাম যায়, আর ফুলানের খরচ আছে। একে তো গরমের দিন, তারপরে যেন আমি চালাইতে পারি না, তাও আল্লাহ যেটুকু চালাই। গাড়ি জমাটা যদি একটু হয়তো কম টম হলে হয়তো প্রতিটা মানুষের একটু হালকা হতো। তাদের শারীরিক কষ্টের চেয়েও আরো একটা বড় কষ্ট আছে। আপনি কি জানেন, এই গরিব রিকশাওয়ালারাই নীরব চাঁদাবাজি আর শোষণের শিকার। বিভিন্ন আবাসিক এলাকায় তাদের গায়ে যে পোশাক বা ভেস্ট দেখেন, সেগুলো তাদের ভাড়া নিতে হয় গ্যারেজ মালিকদের কাছ থেকে, আর সেই ভাড়ায় আছে 9/6। এটা কি? এটাই তো পোশাক, এটা ছাড়া বসুন্ধরার ভিতরে গাড়ি চলতো না। এই যে মালিকের লোকে যোগাযোগ করতে হবে, মালজনের লোক। উদাহরণ হিসাবে বসুন্ধরা আবাসিক এলাকার কথাই ধরা যাক। তথ্য বলছে এখানে প্রতিটি ভেস্টের জন্য রিকশাওয়ালাকে দিতে হয় 200 টাকা। আপনাদের মনে হতেই পারে এটা আবাসিক এলাকার কর্তৃপক্ষ পায় হয়তোবা, কিন্তু মজার বিষয় হলো বসুন্ধরা আবাসিক এলাকার কর্তৃপক্ষ শুধু ভেস্টের সিরিয়াল নাম্বারই দেয়, তাও আবার বিনামূল্যে। এই পুরো টাকাটাই নেয় গ্যারেজ মালিকরা। রিকশাওয়ালারা যখন মালিক বা মহাজনদের ধারা শোষিত হয়, তখন তার ফল ভোগ করতে হয় সাধারণ যাত্রীদের। কিভাবে, সেটা তাদের মুখেই শুনুন। আমাদের এখানে রিকশার যে একটা প্রবলেম, এরা রিকশার মালিকরা একটা সিন্ডিকেট করে ফেলছে এখানে। ওরা যখন জমা বেশি নেয়, তখন আমরা যারা রিকশা আরোহী, আমাদের উপর প্রেশারটা পড়ে যায়। বসুন্ধরায় রিকশা ভাড়া বাইরের তুলনায় অনেক বেশি। যেমন আমরা যদি মনে করেন যে 1 কিলো 2 কিলো এভারেজে যাই, তো সেক্ষেত্রে মনে করেন যে আমাদের ভাড়া 30 থেকে 40 টাকা আগে ছিল, এখন মনে করেন 40 থেকে 50 টাকা নিচ্ছে। 20 টাকার ভাড়া এখানে 40 টাকা নেয়, অনেক অজুহাত দেখায়, আর দামাদামি না করলে তো একদম বাড়তি নিয়ে ফেলে। অভিযোগের তীর যখন চালকদের দিকে, তখন উত্তরে তারা বলছে রোজগার হোক বা না হোক তাদের জমার টাকা দিতেই হয়। তার চাপ পড়ে যাত্রীদের ওপর। রাতে 10টা 11টা পর্যন্ত চাইলে আমাদের 500, 600, 400 কোনোদিন এই মতো জমা থাকে, তাহলে আমাদের তো চলতে হবে। জমাটা কমবে, ভাড়াও কমে যাবে। মহাজন আমাদের সন্ধ্যা লাগতেছে, আমাদের কাছে ইনকাম কত হয়েছে না হয়েছে সেটা তাদের দেখার বিষয় নেই। তাদের দৈনিক যেটা 300 টাকা জমা, এরা দৈনিক কিন্তু 300 করে নিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন মহাজন বা গ্যারেজ সিন্ডিকেটকে ছোট মনে করা যাবে না, কারণ তাদের বাৎসরিক টার্নওভার দেখলে যে কারো মাথা ঘুরে যাবে। আর এই চক্র নিয়ন্ত্রণ করে
রাজনৈতিক মদতপুষ্ট প্রভাবশালীরা। ভেস্টের জন্য অতিরিক্ত অর্থ আদায়কে পুরোপুরি অনৈতিক বলে দাবি করেন এই শ্রমিক নেতা। এই শোষণ বন্ধ করার দাবি জানান তিনি। এই যে শ্রমিক পরিশ্রম করে সারাদিন খেটে যে টাকাটা উপার্জন করে, সেই উপার্জন থেকে তাকে এই টাকাটা বেয়ার করতে হয়, এবং একই সাথে গ্যারেজ মালিক যেই তার জমা খরচ নেয়, এই জমা খরচের ভিতরে এই টাকাটা ইনক্লুড হয়। ফলে এই যে শ্রমিকের উপরে সবাই মিলে যে শোষণ করে শ্রমিকের কষ্টে উপার্জিত অর্থ তারা এক গ্যারেজ মালিকরা নিয়ে যাচ্ছে। রাজধানীর অভিজাত আবাসিক এলাকাগুলোতে রিক্সা চালকদের পরনের রঙিন ভেস্ট দেখতে সাধারণ মনে হলেও কিন্তু এর আড়ালে চলছে কোটি টাকার বাণিজ্য। ঘাম ঝরানো পরিশ্রমের টাকায় যখন মুনাফা করছে প্রভাবশালী চক্র, তখন প্রশ্ন থেকে যায় এই শোষণ বন্ধে কার্যকর উদ্যোগ কবে আসবে। নিউজ ডেস্ক, নিউজ 24, ঢাকা। প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে প্রায় 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মুস্তফা কামাল সহ সাবেক মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী সহ মোট 35 জনকে আসামি করা হয়েছে। দুদক বলছে, মামলার তদন্ত কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে গেল জানুয়ারিতে ধানমন্ডির সুধা সদনে অভিযান চালায় দুদক। তবে তখন প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া না গেলেও কাগজ কলমে বিস্তর দুর্নীতির তথ্য মেলে দুদকের অনুসন্ধানে। দুদক বলছে, ব্যবসায়ীদের অবৈধ সুবিধা দিয়ে ও কর ফাঁকির মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের নামে প্রায় 450 কোটি টাকা আত্মসাৎ করেছে পুতুল। এছাড়াও প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের সত্যতাও মিলেছে। সূচনা ফাউন্ডেশনে 14টি ব্যাংক হিসাবে মোট লেনদেনের পরিমাণ 930 কোটি 97 লক্ষ 73,959 টাকা। এই অর্থ থেকে 447 কোটি 95 লক্ষ 30,193 টাকা আত্মসাৎ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মুস্তফা কামাল, সালমান এফ রহমান সহ 8 ব্যবসায়ী পুতুলের সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে বিগত সরকার থেকে অনৈতিক সুবিধা নিয়েছে। দান করে অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। সেই কারণে 8টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সে অনুযায়ী মামলা রুজু হোক, তারপরে আমাদের অনুসন্ধানকারী দল তারা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এছাড়া প্রায় 1 কোটি টাকার কর মওকুফের ঘটনায় এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান সহ 15 জনের নাম এসেছে এজাহারে। আর পুতুলের সহযোগী হিসেবে আরও 10 জন সাবেক এমপি, মন্ত্রীর নামও উঠে এসেছে দুদকের মামলায়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় এলাকাবাসীর সাথে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় 144 ধারা জারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের কঠোর অবস্থানের কারণে শান্ত বিশ্ববিদ্যালয় এলাকা। আর গঠন করা হয়েছে সমন্বয় কমিটি এবং তদন্ত কমিটি। দোষীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ক্লাস পরীক্ষা স্থগিত। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তামিম আহমেদকে সাথে নিয়ে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। উপজেলা প্রশাসনের 144 ধারা জারির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন কিছুটা শান্ত পরিবেশ। কিছুক্ষণ পর পর টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, এলাকাবাসীর সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বড় ঘটনা এটি। যেই সংঘর্ষে আহত হয়েছে অন্তত 500 জনের বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তারা চান এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এমন ঘটনার জড়িতদের শাস্তি। গিয়ে দেখি তারা 40 থেকে 50 জন গ্রামবাসী রান্দা বিভিন্ন অস্ত্র নিয়ে তারা আমাদের উপর, ছাত্রদের উপর আন্দোলন আক্রমণ করতেছে। ধানক্ষেতটাতে যখন শুয়ে পড়ি তখন প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি সেখানেই শুয়ে পড়ি যান বাঁচার জন্য। আমি যদি উঠতাম সেখান থেকে, উঠলেই তারা আমাকে দেখে ফেলতো, কারণ তারা 20 মিটার দূরে আমার থেকে ছিল। দীর্ঘ সময় চলে যাওয়ার পর সেখানে প্রশাসনের কোনো সহযোগিতা আমি পাই নাই। আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা, যারা ক্যাম্পাসের বাইরে থেকে যারা নিরাপত্তাহীনতার সংখ্যা বোধ করছিল, তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কালকে রাত্রে আমরা এটা এনশিওর করার চেষ্টা করেছি। আমাদের বৈঠক যেটা হয়েছে তাদের সাথে,
একই গ্রুপ ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়ে স্টুডেন্টদের জড়ো করে গ্রামবাসীর ভিতরে প্রবেশ করায়। তো এজন্য এটা আমাদের সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে যে কোনো একটা পক্ষ এটা থাকতে পারে। এই দিকে অশান্ত জোবরা গ্রাম এখন শুনশান নীরবতা। কেন শিক্ষার্থীদের উপর এত নৃশংসতা বলতেই বলে উঠেন তারাও চায় শান্তি, তবে তাদের বাসস্থান দোকানপাটের উপর হামলা করার অভিযোগও তুলেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় গাড়িও। যারা সন্ত্রাসী আছে ওরা আমাদের সাথে দ্বন্দ্ব বাধা দিয়েছে, কিন্তু ক্যাম্পাস থেকে এতগুলো লোক না আসলে আমাদের এলাকায় কোনো ভাঙচুর হইতো না, কোনো ক্ষয়ক্ষতি হইতো না। আমরা সবাই মিলেমিশে থাকতাম, আগের মতোই থাকতাম, এখন আগের মতো থাকতে চাই, আমরা শান্তি চাই। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যৌথ বাহিনী মোতায়েন থাকবে এবং অলরেডি 144 ধারা মোতায়েন আছে। এখানে সকল প্রকার সভা সমাবেশ মিছিল জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এমন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রয়েছে প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। আগস্ট মাসে দেশের রেমিটেন্স এসেছে 242 কোটি 20 লাখ মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 7 কোটি 81 লাখ ডলার রেমিটেন্স। সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত আগস্টে দেশের রেমিটেন্স এসেছে 242 কোটি 20 লাখ ডলার, আর গত বছরের একই সময় এসেছিল 222 কোটি 40 লাখ ডলার। বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 8.90%। পর্যাপ্ত কয়লার যোগান থাকায় পুরোদমে চলছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডের 7 ভাগের বেশি বিদ্যুৎ আসছে এই কেন্দ্র থেকে। পরিচালক বলছেন, কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় কেন্দ্রটির 2টি ইউনিটই বর্তমানে চালু আছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সার্বিক দিক বিবেচনায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাগেরহাট থেকে প্রকল্প ঘুরে এসে আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। এখন পর্যন্ত জাতীয় গ্রিডে প্রায় 10.5 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ যোগান দিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যা দেশের মোট বিদ্যুতের 7 ভাগের বেশি। হিসেব বলছে, চলতি বছরের জুনে কেন্দ্রটি সর্বোচ্চ উৎপাদন করেছে 676.73 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ। পর্যাপ্ত কয়লা সরবরাহ থাকায় কাঙ্ক্ষিত মাত্রায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই কেন্দ্রে। বকে আটকে থাকার পরও নিরবিচ্ছিন্নভাবে কয়লা সরবরাহ করে গেছে সরবরাহকারী প্রতিষ্ঠান। ফলে পুরো সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন ধরে রাখতে পেরেছে কেন্দ্রটি। এখনও মজুদ আছে পর্যাপ্ত কয়লা। আমরা 10,359 মিলিয়ন ইউনিট স্টার্টিং থেকে দিয়েছি বাংলাদেশ গ্রিডকে, দ্যাট 10 বিলিয়ন ইউনিটস, অ্যান্ড এভরি মান্থ উই আর গিভিং অ্যারাউন্ড 7 to 8% পাওয়ার টু বাংলাদেশ। কোল shortage is a thing of the past now. We are having lesser coal stock, but we have got coal stock at Chittagong. Almost 2 lakh ton is there today. গ্যাসের মজুদ কমে আসায় বিদ্যুৎ উৎপাদনে বেড়েছে এলএনজি নির্ভরতা, কিন্তু এলএনজির ব্যয় বেশি হওয়ায় বাড়ছে বিদ্যুৎ উৎপাদন খরচ, যেখানে সাশ্রয়ী সমাধান হতে পারে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বলছেন বিশ্লেষকরা। এখন তো আমরা গ্যাস ব্যবহার করতে পারছি না সেই পরিমাণের, কারণ হচ্ছে আমাদের অতখানি গ্যাস নাই, আমাদেরকে শিল্পে দিতে হবে, গৃহস্থলীতে দিতে হবে। সো এই অবস্থায় আমাদের কয়লার উপরে সম্পূর্ণ নির্ভর করতে হচ্ছে। সো কয়লা যতখানি বিদ্যুৎ কেন্দ্র আছে 5-6 হাজার মেগাওয়াট, এটা আমাদের সম্পূর্ণ আমাদের চালাতে হবে, তা না হলে সাংঘাতিক রকম লোডশেডিং হবে। বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে পরিচালিত 1320 মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 2022 সালের ডিসেম্বরে। 2024 সালের মার্চে শুরু হয় দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন। নানামুখী আলোচনা সমালোচনা আর সংকট কাটিয়ে আজ দৃশ্যমান রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে পূর্ণ উৎপাদন সক্ষমতায়, যার বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে, অবদান রাখছে দেশের শিল্প বাণিজ্য এবং রপ্তানি খাতে। যদিও মাঝপথে কয়লা সংকটের কারণে কমে এসেছিল এর উৎপাদন সক্ষমতা, তবে সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়িয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রটি। রিয়াদ সুমন, নিউজ 24, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, বাগেরহাট।
20 দেশের অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার BTTF 2025 শুরু হচ্ছে আগামী 30 অক্টোবর। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুআপ। অনুষ্ঠানে বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকও স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের মেলা আগের যে কোনো সময়ের তুলনায় আরও বড় পরিসরে আয়োজন করা হবে। এ সময় টুআপ সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান জানান, মেলার মাধ্যমে পর্যটন খাতের প্রচার প্রসার এবং সম্ভাবনা তুলে ধরা হবে। পাশাপাশি দেশীয় পর্যটন বাজারকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পারস্পরিক স্বার্থ ও নিরাপত্তায় SCOর প্ল্যাটফর্মকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। সোমবার সামিটের উদ্বোধনী ভাষণে এই আহ্বান জানান শি জিনপিং। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের দাবি তোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সামিটের ফাঁকে বৈঠকে বসেন মোদী পুতিন। এ সময় মস্কো দিল্লির সম্পর্ক আরও জোরদারের কথা জানান তারা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আতিথ্যে তিনজিয়ানে বসে বিশ্ব নেতাদের এমন মহামেলন। যুক্তরাষ্ট্রের প্রভাবের বাইরে গিয়ে বিকল্প জোট ও অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করতেই পুতিন, শি জিনপিং, মোদিদের মতো শীর্ষ নেতারা এক ছাদের নিচে জড়ো হন। এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে SCOর সামিটের উদ্বোধন করেন চীনা প্রেসিডেন্ট। আহ্বান জানান বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে পারস্পরিক স্বার্থ, শান্তি ও উন্নয়নের জন্য SCOর প্ল্যাটফর্মকে কাজে লাগানোর। আমি সদস্য রাষ্ট্রগুলোকে তাদের নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা উন্নত করতে এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগানোর আহ্বান জানাচ্ছি। শি জিনপিং এর কাঁধে কাঁধ রেখে কাজ করার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য নেতারাও। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের উপর জোর দেন নরেন্দ্র মোদী। এদিকে সামিটের ফাঁকে এক পার্শ্ব বৈঠকে মিলিত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মস্কো দিল্লির সম্পর্ক আরও জোরদারের কথা জানান তারা। মস্কো দিল্লির মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যটক বিনিময় বিকশিত হচ্ছে। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চাই। এটি আমাদের কৌশলগত অংশীদারিত্ব কতটা গভীর তা প্রমাণ করে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ভারত এবং রাশিয়া একত্রে কাজ করে যাচ্ছে। ট্রাম্প যুগে শক্তিশালী দেশগুলোর এমন সংহতি যুক্তরাষ্ট্রের জন্য সতর্ক বার্তা বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। সিলেটে বোর্ড মিটিং শেষে এই তথ্য জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিপিএল এর আগামী আসরে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে IMG। শুধু নির্বাচন নয়, বিপিএল নিয়েও এসেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এছাড়া কোচ জুলিয়ান উড আর মনোবিদ স্কটকে নিয়ে নতুন চুক্তির ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। সভায় সরাসরি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 4 পরিচালক উপস্থিত থাকলেও বাকিরা যুক্ত ছিলেন জুমে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে। স্পেসিফিক ডেট ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারবো, বাট অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে। এটা ইলেকশন সংক্রান্ত ইনফরমেশন। বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটিং ফার্ম হিসেবে IMG কে অ্যাপ্রুভ করা হয়েছে। IMG one of the leading marketing firm এবং বিসিবি বিপিএল এর বিপিএল কে একটা, আমরা জানি বিপিএল এর কি অবস্থা এখন, বিপিএল এর মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।